হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভারতের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইনফ্লেশনের সাথে সম্পর্কিত, মুদ্রাস্ফীতির সাথে সম্পর্কিত বিষয়, ডব্লিউপিআই অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স, সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং পিপিআই বা প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স এই সম্পর্কে জানব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো পুরো বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে। প্রথমে হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। হোলসেল বলতে আমরা কি বুঝি? পাইকারি বাজার, অর্থাৎ পাইকারি হিসাবে অনেক বড় ভলিউমে যখন ম্যানুফ্যাকচার করার পরেই পাইকারি বাজারে সেটা আসে, সেটাকে বলা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। হোলসেল প্রাইস ইন্ডেক্স কেন, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ এখানে মূল্য স্তর কতটা বাড়ছে সেইটা আমরা হিসাব করছি। মূল্য স্তর কতটা বাড়ছে সেটা আমরা হিসাব করছি। ঠিক যেমনভাবে আমরা জিডিপি হিসাব করে থাকি যে প্রিভিয়াস বছরে কতটা প্রোডাকশান হয়েছিল, বর্তমান বছরে তার থেকে কতটা প্রোডাকশান বেড়েছে, সেটা বোঝার জন্য আমরা জিডিপি ইউজ করি ধারণাটা। এই প্রাইস ইন্ডেক্স বিষয়টাও তাই। কোনো একটা বছরকে বেস ইয়ার ধরা হয়। 2011-12 আমরা জানি যে জিডিপি হিসাব করার জন্যও 2011-12 বছরটাকে নেওয়া হয়েছে বর্তমানে, এবং এই হোলসেল প্রাইস ইন্ডেক্স হিসাব করার জন্যও 2011-12 বছরটাকেই ধরা হয়। ওই সময় কোনো দ্রব্যের যে দাম ছিল, পাইকারি বাজারে যে দাম ছিল, সেই দামটাকে ফিক্স ধরে তার থেকে বর্তমান বছরে কতটা দাম বেড়েছে সেটা হিসাব করা হচ্ছে প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ দাম সূচক। এটা যদি বেড়ে থাকে তাহলে আমরা বলবো যে মূল্য বৃদ্ধি হয়েছে হোলসেল প্রাইস ইন্ডেক্সে। প্রথমে আমরা হোলসেল প্রাইস ইন্ডেক্সে নিয়ে আলোচনা করছি। তো হোলসেল প্রাইস ইন্ডেক্সে মূল্য বৃদ্ধি হয়েছে বলা হবে যদি 2011-12 থেকে দাম স্তর বৃদ্ধি পায় পাইকারি বাজারে। তো বিষয়টা এরকম। এরপর আমরা একটু ডিটেলসে বুঝবো ব্যাপারটা। দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স রিপ্রেজেন্ট দ্য প্রাইস অফ বাস্কেট অফ হোলসেল গুডস। এই বাস্কেট অফ হোলসেল গুড কেন বলা হচ্ছে? হোলসেল গুডসটা তো বুঝলাম যে পাইকারি বাজারে যে সমস্ত দ্রব্য রয়েছে সেই সমস্ত দ্রব্যকে রাখা হচ্ছে, এবং বাস্কেট অর্থাৎ শুধুমাত্র একটা দ্রব্যের তো আমরা হিসাব করে বলতে পারি না যে এই দ্রব্যটার দাম বেড়েছে তার মানেই পাইকারি বাজারে এই দ্রব্যটার দাম বেড়েছে মানেই সমস্ত দ্রব্যের দাম বেড়ে গেছে, এরকম নয়। বাস্কেটস অফ গুড অর্থাৎ যে সমস্ত গুরুত্বপূর্ণ দ্রব্যগুলো রয়েছে, সবচেয়ে বেশি যে সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করা হয়, সেই সমস্ত দ্রব্যকে ধরে বাস্কেট ধরা যাক, একটা বড় বাস্কেটের মধ্যে সেই সমস্ত দ্রব্য রাখা হলো, সমস্ত ধরনের দ্রব্য রাখা হলো। এইবার এই সমস্ত দ্রব্যের 2011-12 কত দাম ছিল আর বর্তমানে কত দাম হয়েছে সেইটা হিসাব করা হচ্ছে। সেই জন্য এখানে বাস্কেট অফ গুডস বলা আছে। ডব্লিউপিআই ফোকাসেস অন দ্য প্রাইস অফ গুডস দ্যাট আর ট্রিটেড বিটুইন কর্পোরেশনস। ইট ডাজ নট কনসেন্ট্রেট অন গুডস পারচেজ বাই দ্য কনজিউমার। সুতরাং এখানে কনজিউমাররা অর্থাৎ উপভোক্তা, অর্থাৎ আমরা সাধারণ মানুষ, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি, এরা যে দ্রব্যগুলো ইউজ করছে অর্থাৎ খুচরো বাজারে, সরাসরি যেটা বলা হয় খুচরো বাজারের যে দাম সেটা কিন্তু এরা হিসাব করছে না। হোলসেল প্রাইস ইন্ডেক্স মানেই হচ্ছে পাইকারি দ্রব্য সূচক, যদি আমরা বাংলা করি তো দাঁড়াবে এরকমই। তো সে পাইকারি বাজারে যেসব দ্রব্যগুলো পাইকারি যে দাম বিক্রি হচ্ছে সেটা হিসাব করছে। দ্য মেন অবজেক্ট অফ ডব্লিউপিআই ইজ মনিটরিং প্রাইস ড্রিফটস দ্যাট রিফ্লেক্ট ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই ইন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে রয়েছে, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিষয়টা আরও ডিটেলসে বলছি। এখানে যখন ডব্লিউপিআই হিসাব করা হচ্ছে, মনে রাখতে হবে এখানে তো সমস্ত দ্রব্য হিসাব করা হচ্ছে না। এখানে সমস্ত দ্রব্য হিসাব করা হচ্ছে না, সেটা সম্ভব নয়। সব দ্রব্য বাজারে যা যা আছে সবাইকে ধরে নিলাম, সেটা সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোকেই এখানে আনা হবে, এটা স্বাভাবিক। তো এখানে মোট দ্রব্য রয়েছে 697টা। ফিগারটা মনে রাখতে হবে। হোলসেল প্রাইস ইন্ডেক্স যখন হিসাব করা হচ্ছে, ওই বাস্কেটের মধ্যে 697টা দ্রব্য রয়েছে, তাদের দামটা হিসাব করা হচ্ছে।
এবার এই যে 697টা দ্রব্য রয়েছে, এদেরকে মূলত 3টে ক্যাটাগরি রয়েছে। সেই 3টে ক্যাটাগরি থেকেই দ্রব্য এনে এই 697টা করা হয়েছে। সেই 3টে ক্যাটাগরি কী কী? প্রথম যেটা, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট। ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট অর্থাৎ কারখানাতে যেসব দ্রব্য উৎপাদন হচ্ছে সেই সব দ্রব্যগুলো, সেখানে কিছু দ্রব্য রয়েছে 697টা দ্রব্যের মধ্যে, ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টসের মধ্যে রয়েছে, এবং এর যে ওয়েটেজ, এর পরিমাণটা অনেক বেশি, সেটা হচ্ছে 64.2%। ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টসের ক্ষেত্রে 64.2% পরিমাণ কিন্তু ধরা হচ্ছে কারখানায় যে সমস্ত দ্রব্য উৎপাদন হচ্ছে সেই সব ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টগুলো এর মধ্যে পড়ছে। নাম্বার 2, প্রাইমারি আর্টিকেল। প্রাইমারি আর্টিকেল অর্থাৎ বিভিন্ন যে কাঁচামাল বলা যায়, যে সমস্ত দ্রব্য আছে সেই কাঁচামালগুলোকে এর মধ্যে ধরা হচ্ছে, সেটার ওয়েটেজ হচ্ছে 22.6। গুরুত্বপূর্ণ বিষয়, ম্যানুফ্যাকচার প্রোডাক্টের ওয়েটেজটা অনেক বেশি, সে তার গুরুত্বটা এখানে অনেক বেশি দেওয়া হচ্ছে এই হিসাব করার সময়। প্রাইমারি আর্টিকেলের হচ্ছে 22.6%। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, অর্থাৎ ফুয়েল যেটা আমরা ব্যবহার করছি, জ্বালানি, সেই জ্বালানি এবং শক্তি অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি এবং বিদ্যুৎ, সেটা 13.2%। এই 3টে দ্রব্যের যে ওয়েটেজ ওই 697টার মধ্যে এই সমস্ত দ্রব্যগুলোই কিন্তু রয়েছে, এবং এই 3টে সেক্টর থেকে সেই দ্রব্যগুলোকে আনা হচ্ছে। কোন 3টে সেক্টর? ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট, প্রাইমারি আর্টিকেলস এবং এই ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই 3টে ডব্লিউপিআই বা হোলসেল প্রাইস ইন্ডেক্স হিসাব করার সময় এই 3টে জায়গা থেকে, 3টে সেক্টর থেকে দ্রব্যগুলোকে ধরা হয়। তো বিষয়টা এরকম। এরপর হোলসেল প্রাইস ইন্ডেক্স ইন ইন্ডিয়া, ভারতবর্ষের ক্ষেত্রে কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো মনে রাখার। সেটা হচ্ছে জেনারেলি ডব্লিউপিআই অ্যান্ড সিপিআই আর ইউজ টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন রেটস। তো এটা আগেও বলেছি যে মূল্য বৃদ্ধি কতটা হচ্ছে আমরা বুঝবো কী করে, মূল্য বৃদ্ধি কতটা হচ্ছে আমরা বুঝবো কী করে। আমি বাজারে গিয়ে দেখলাম আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, তার মানে এই নয় যে তাদের মূল্যস্তর বিরাট বেড়ে গেছে। এরকম হতে পারে সেই বছর হয়তো আলুর প্রোডাকশান কমে গেছে, সেই বছর হয়তো পেঁয়াজের প্রোডাকশান কমে গেছে বা নষ্ট হয়ে গেছে প্রচুর, তো এইসব কারণ হতে পারে। কিন্তু এর মানে যে ইনফ্লেশন হয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে, এইটা আমরা বুঝবো কী করে? সেই জন্যই কিন্তু এই ডব্লিউপিআই এবং সিপিআই বিষয়টা আনা হয়েছে। এবং এই দুটো আলাদা আলাদা কেন হিসাব করা হয় তারও পিছনেও যুক্তি আছে, যে আমি হোলসেল প্রাইস ইন্ডেক্সে মাপছি, আমি হোলসেল প্রাইস ইন্ডেক্সে দ্রব্যমূল্য বেড়েছে কিনা সেটা মাপছি, আবার কনজিউমার প্রাইস ইন্ডেক্স মাপছি, অর্থাৎ সিপিআই যেটা বলা হচ্ছে, অর্থাৎ আমরা খুচরো বাজার অ্যাকচুয়াল আমরা যে বাজারের যে দাম দিয়ে কিনি ইন্ডিভিজুয়াল প্রত্যেক পার্সন, সেইটাও হিসাব করা হচ্ছে। কেন? কারণ ইন্ডিভিজুয়াল মানুষের উপর কতটা প্রেশার পড়ছে আর হোলসেল বাজারে সেটা কতটা প্রেশার রয়েছে মূল্যবৃদ্ধির, সেই বিষয়টা দুটো কিন্তু আলাদা বিষয়। কারণ হোলসেল প্রাইস আর এই রিটেল প্রাইস, খুচরো প্রাইস, এর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়ে যায়। মধ্যস্বত্বভোগী থাকে, যারা মধ্যিখানে থাকে, যারা দামটাকে কন্ট্রোল করে, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার ভারতের ক্ষেত্রে, ভারতের মার্কেটের ক্ষেত্রে। যারা বিভিন্ন দ্রব্য সঞ্চয় করে রাখেন, অনেক সময় তারা দ্রব্য বাজারে আসতে দেন না, বাজারে একটা ক্রাইসিস তৈরি করেন, করে দামটা বাড়িয়ে নিয়ে তারপর তারা ধীরে 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 ওই দ্রব্যগুলোকে বাজারে ছাড়তে থাকেন। তার ফলে কি হয়? তাদের লাভটা অনেক বেশি, অনেক 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 গুণ বেড়ে যায়। আমরা মাঝে মধ্যেই দেখি যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য আছে, জাস্ট উদাহরণের জন্য, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো চাল, আলু, পেঁয়াজ বা অন্যান্য আরও যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে, তাদের দাম হঠাৎ কোনো সময় দেখা যায়, বছরে অল্প অল্প রয়েছে দাম, কিন্তু হঠাৎ কোনো একটা সময় দেখা যাচ্ছে অনেকটা বেড়ে গেছে। তো এই জিনিসটা অনেক ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। যারা বিভিন্ন শস্যাগারে মজুত রাখেন এইসবগুলো স্টোর, যেটা কোল্ড স্টোরেজে যেটা সঞ্চিত রাখা হয়, তারা কিন্তু অতিরিক্ত পরিমাণ সঞ্চয় সেখানে করছেন। তার ফলে কি হচ্ছে? বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়।
বাজারে ক্রাইসিস তৈরি করলে কী হবে, ডিম্যান্ড আছে অথচ সাপ্লাই নেই, তাহলে দামটা অটোমেটিক বেড়ে যাবে। এইবার সেই স্টোরেজ থেকে অল্প 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 করে তারা ছাড়তে থাকবে প্রচুর প্রচুর বেশি লাভে। তো এই জিনিসটা কিন্তু হয়। তো এই সমস্ত বিষয়গুলো বোঝার জন্য, অর্থনীতির ঠিক ইন্ডিকেশনটা কী হচ্ছে এসব বোঝার জন্য কিন্তু ডব্লিউপিআই, সিপিআই এইগুলো পরিমাপ করাটা অনেক বেশি প্রয়োজনীয়। তো সেই ইনফ্লেশন রেট মাপতে, দ্রব্যমূল্য বৃদ্ধি কতটা হয়েছে সেটা মাপতে এগুলো ব্যবহার করা হয়। ইন ইন্ডিয়া ইনফ্লেশন রেটস আর বেসড অন ডব্লিউপিআই হুইচ ইজ রিলিজড বাই দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে একটা কথা বলা রয়েছে যে ইনফ্লেশন রেট এটা কিন্তু একটু পুরাতন একটা স্টেটমেন্ট। 2014 আগে পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কতটা সেটা মাপা হতো ডব্লিউপিআইতে, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ডব্লিউপিআই থেকে বিচার করা হতো। কিন্তু 2014 পর থেকে ইনফ্লেশন এটা হিসাব করা হয় সিপিআইতে, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সে কিন্তু করা হয়। ডব্লিউপিআইতে বর্তমানে আর করা হয় না, এটা হিসাব করা হয়, কিন্তু ইনফ্লেশনটা ধরা হয় সিপিআই দিয়ে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেটা কি আসছি, কিন্তু এটা মনে রাখতে হবে। এবং এই ডব্লিউপিআইটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এরা কিন্তু বের করে থাকে, অর্থাৎ এরা কিন্তু হিসাব করে থাকে, এই মিনিস্ট্রি থেকে হিসাব করা হয়ে থাকে, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মনে রাখতে হবে বিষয়টা, কোন মিনিস্ট্রি থেকে এটা হয় সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয় প্রায় পরীক্ষাতে। তো মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডব্লিউপিআইটা রিলিজ করে, মনে রাখতে হবে। দ্য সিপিআই ইজ আ মেজার দ্যাট assesses the weightage average of price of basket of consumer goods and services such as transportation, food, medical care purchased by households. সিপিআই এর ক্ষেত্রে কি হয়, সিপিআইতে কিন্তু, ডব্লিউপিআইতে আমরা দেখলাম 3 ধরনের থাকে, আর সিপিআইতে কিন্তু আরও ধরনগুলো আরও অনেক বেশি, আরও অনেক টাইপের দ্রব্য এখানে নেওয়া হয়। তো সেগুলো কি, সেগুলো আমরা আসছি। এখানে কয়েকটা বলা আছে, ট্রান্সপোর্ট, ফুড, মেডিকেল কেয়ার। তো এই নিত্য প্রয়োজনীয় যেসব বিষয়গুলো অবশ্য প্রয়োজনীয় জিনিস, সেইগুলো এখানে রয়েছে সিপিআইয়ের ক্ষেত্রে, সেগুলো আমরা আসছি। ইন্ডিয়া এক্সপিরিয়েন্স ইজ হাইস্ট ইনফ্লেশন রেট 34.68% in September 1974 and the lowest touch -11.31 in May 1976. তো এখানে একটা এক্সেপশনাল বিষয় বলা আছে যে খুব বেশি ইনফ্লেশন রেট হয়ে গেছিল এই সময় 1974-এ 34.68%, এবং 1976-এ সেটা আবার কমে দাঁড়ায় -11.31%, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি হয়নি, কমে গেছে। মন্দা বিষয়টা বলা যায় না যদিও, সেই অর্থে দ্রব্যমূল্য কমে গেছে বলা যায়। তো বিষয়টা মনে রাখতে হবে যে এই সময় এই ঘটনাটা ঘটেছিল এবং এত পার্সেন্ট বেড়ে গিয়েছিল, আবার তার 2 বছরের মধ্যেই কমে গিয়েছিল দ্রব্যমূল্য। আচ্ছা, এবার সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ উপভোক্তা দাম সূচক। সাধারণ মানুষ একেবারে খুচরো বাজারে যেসব জিনিস কেনাবেচা করছে তার দাম কতটা বাড়ছে কমছে সেই হিসাব করা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্সে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইজ মেজার্স of changes in the price levels baskets of consumer goods and services brought by households. এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা আছে, গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা যখন ডব্লিউপিআই দেখলাম সেখানে কিন্তু সার্ভিসের উল্লেখ ছিল না। সার্ভিস তৃতীয় ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আসে, সার্ভিস দেয়া, পরিষেবা দেয়া, সেই পরিষেবার কোনো কিছু ডব্লিউপিআইতে কিন্তু ধরা হচ্ছে না। আমরা যে কটা দেখেছি, ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, ফুয়েল পাওয়ার, প্রাইমারি আর্টিকেল, এগুলো কোনোটাই পরিষেবার মধ্যে আসে না। কিন্তু সিপিআইতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সার্ভিসেসকে ইনক্লুড করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে সিপিআইতে কিন্তু সার্ভিসটা ইনক্লুডেড, পরিষেবাটা কিন্তু ইনক্লুডেড। সিপিআই ইজ এ নিউমেরিক্যাল এস্টিমেশন ক্যালকুলেটেড ইউজিং দ্য রেটস অফ sample of representative objects the prices of which are gathered periodically. তো খুব সিম্পল ব্যাপার যে এই সিপিআইয়ের ক্ষেত্রে ওই দ্রব্যগুলো, আরও কিছু দ্রব্য ধরা হচ্ছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং সেটা ক্যালকুলেশন করা হচ্ছে। দ্য সিপিআই ক্যাপচার চেঞ্জেস ইন প্রাইস লেভেল অ্যাট দ্য কনজিউমার লেভেল। তো কনজিউমার লেভেলে কতটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একেবারে খুচরো বাজারে সাধারণ মানুষ কী দামে দ্রব্য কিনছেন, সেইটা কতটা পরিবর্তন হচ্ছে সেটা হিসাব করা হচ্ছে সিপিআইতে, কনজিউমার প্রাইস ইন্ডেক্সে।
চেঞ্জেস ইন প্রাইসেস অ্যাট দ্য প্রডিউসার লেভেল আর ট্র্যাকড বাই দ্য হোলসেল প্রাইস ইন্ডেক্স। প্রডিউসার লেভেলে অর্থাৎ যারা প্রডিউস করছে তারা কী দামে বিক্রি করছে একেবারে পাইকারি বাজারে, সেটা ডব্লিউপিআইতে হিসেব হয়, আর খুচরো বাজারে সেটা সিপিআইতে হিসেব হয়। সিপিআই ক্যান ক্যাপচার দ্য চেঞ্জ ইন দ্য প্রাইসেস অফ সার্ভিস হুইচ আর ডব্লিউপিআই ক্যান নট। সার্ভিসে বিষয়টা সিপিআইতে আসছে, ডব্লিউপিআইতে কিন্তু সার্ভিস বিষয়টা নেই। খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ডব্লিউপিআইতে কোনো সার্ভিস ইনক্লুডেড নেই, সার্ভিসটা ধরাই হয় না ডব্লিউপিআইতে, সিপিআইতে কিন্তু সার্ভিস ধরা হয়। আরও কিছু পার্থক্য আছে, আমরা সেগুলোতে আসব। সিপিআই ইজ ডিফারেন্ট দ্যান ডব্লিউপিআই হোলসেল প্রাইস ইন্ডেক্স ইন দ্য লিঙ্কড আর্টিকেল। এখানে কিন্তু এই সিপিআই বিষয়টা আরেকটু ডিটেলসে বলা আছে। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য সিপিআই আলাদা আছে, সিপিআই ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, সিপিআই আইডব্লিউ, এগ্রিকালচারাল লেবারার, অর্থাৎ এক একটা সোসাইটির এক একটা সেকশন করা হচ্ছে যে এদের পার্টিকুলার দ্রব্য যে ভোগ করছে এরা, সেই পার্টিকুলার দ্রব্যতে দাম কতটা পড়বে। বিষয়টা কিন্তু খুব সিম্পল। দাম কতটা পাল্টাচ্ছে বাজারে, দাম কতটা বাড়ছে, দাম স্তর কতটা বাড়ছে, সেই হিসাব করা হচ্ছে, হিসাব করা হচ্ছে যে মূল্যবৃদ্ধি এতখানি হয়েছে। এটা কি হয়, এর ফলে কিন্তু গভর্নমেন্ট বা আরবিআই তাদের পলিসিটা নিয়ে থাকে যে এইভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করা হবে, এই মেজার্স নেওয়া হবে, তার ফলে ইনফ্লেশনটা কন্ট্রোল হবে। এই জন্যই নানা রকম এইগুলো ভাগ করা হয় এবং তাদের বোঝার সুবিধার জন্য, তাদের পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য এইসব বিষয়গুলো কিন্তু কাজে লাগায় তারা। তো তার জন্যই এরকম শ্রেণীবিভাগ করা হয়েছে। রুরাল লেবার, আরবান নন ম্যানুয়াল এমপ্লয়িজ, এই যে এরা যে রয়েছে সাধারণ মানুষ, এদের শ্রেণীবিভাগ করা হচ্ছে। এরা যে দ্রব্য ভোগ করে সেইখানে কতটা দ্রব্যের দাম বাড়ছে সেইটা বোঝার জন্য এটা কিন্তু করা হয়। তো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার যারা রয়েছে, যারা শিল্পক্ষেত্রে কাজকর্ম করছেন, যেটাকে আমরা বলি সেকেন্ডারি সেক্টর, শিল্পক্ষেত্র আমি আগে বলেছি সেকেন্ডারি সেক্টর বলা হয় এটাকে। সেখানকার মানুষ কী করছেন, ইট রাইজ টু মেজার দ্য অল্টারেশন ওভার টাইম পিরিয়ড অফ দ্য প্রাইসেস অফ এ ফিক্সড বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিস ইউটিলাইজড বাই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাররা যে সমস্ত দ্রব্যগুলো ভোগ করে থাকেন সেই দ্রব্যের দাম কতটা বাড়ছে সেটা হিসাব করা হয়। দ্য টার্গেট গ্রুপ উড বি অ্যান অ্যাভারেজ ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি ফ্রম এনি অফ দ্য 7 সেক্টর অফ দ্য ইকোনমি রেঞ্জিং ফ্রম ফ্যাক্টরিজ, মাইন্স, পপুলেশন, প্ল্যান্টেশন, মোটর ট্রান্সপোর্ট, পোর্ট, রেলওয়ে, ইলেকট্রিসিটি জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো এই যে 7টা সেক্টর আছে, এই 7টা সেক্টরে নিযুক্ত যেসব মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, একেবারে ওয়ার্কিং ক্লাস, যারা খেটে খাওয়া মানুষ বলা হয়, সেই যে মানুষরা রয়েছেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন ফ্যাক্টরির সাথে সংযুক্ত, খনির সাথে সংযুক্ত, প্ল্যান্টেশনের সাথে সংযুক্ত, অর্থাৎ চা বাগিচা, এই সমস্ত প্ল্যান্টেশন, মোটর ট্রান্সপোর্ট, পোর্ট, জাহাজ যে সমস্ত রয়েছে, রেলওয়ে, ইলেকট্রিক সিটি জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এর সাথে যুক্ত যারা ওয়ার্কার রয়েছেন তাদের দাম স্তর কতটা বাড়ছে, তারা যে দ্রব্য ভোগ করছে সেই দ্রব্যের মূল্যবৃদ্ধি কত হচ্ছে সেটা কমপ্লাইড বাই দ্য লেবার ব্যুরো থেকে এটা হিসাবটা করা হয়। এগ্রিকালচারাল লেবারের যারা আছে তাদের আলাদা সিপিআই হিসাব করা হচ্ছে। লেবার ব্যুরো কমপ্লাইজ দিস ডাটা টু রিভাইজ মিনিমাম ওয়েজেস ফর এগ্রিকালচার লেবার ইন ডিফারেন্ট স্টেটস। রুরাল লেবারার অলসো কমপ্লাইড বাই দ্য রুরাল লেবার ব্যুরো। তো এই লেবার ব্যুরো থেকেই কিন্তু এগুলো বের করা হচ্ছে, হিসাব করা হচ্ছে। আরবান নন ম্যানুয়াল এমপ্লয়িজ, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস হুইচ ইজ নাও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস কমপ্লাইজ দিস ডেটা। বর্তমানে যেটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এনএসও থেকে এই ডেটাটা রিলিজ করা হয়, ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সিপিআই যে হিসাব করছে এটা কিন্তু করা হয় মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এই মিনিস্ট্রি থেকে সিপিআইটা হিসাব করা হয়। ডব্লিউপিআইটা করা হয় মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কিন্তু সিপিআই হিসাব করে, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। দুটো তফাৎ রয়েছে, তফাৎগুলোতে আমরা আবার আসছি। সিপিআই ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল লেবার্স বেসড 1968-86 যেহেতু 100 ওয়েটেজ অ্যাভারেজ অফ 20 কান্ট্রিজ। আচ্ছা, এটা একটু পুরাতন ডেটা দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি 2011-12। এটা আমরা পার্থক্যতে দেখে নেব, পার্থক্যতে কিন্তু এটা ঠিক করা আছে। এই 2011-12 বেস ইয়ার ধরা হয় ডব্লিউপিআইতে, আর সিপিআইতে 2012 বেস ইয়ার ধরে করা হয় শেপটা। আচ্ছা, এবার আমরা দুটো প্রাইস ইন্ডেক্স দেখলাম। এবার প্রডিউসার
প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ যিনি প্রডিউস করছেন, আমরা তো খুচরো বাজারে যেটা বিক্রি হচ্ছে সেই দামটা ধরলাম, পাইকারি বাজারে যেটা বিক্রি হচ্ছে সেই দামটা করলাম, যারা প্রডিউসার, যারা অ্যাকচুয়াল প্রডিউস করছেন, উৎপাদন সাথে যুক্ত আছেন যারা, তাদের একটা ইন্ডেক্স বের করা হয়। এটা কিন্তু আরও এফিসিয়েন্ট বিষয়টা। The producer price index is an index that measure the average price changes of goods and services. It can be goods and services দুটোই কিন্তু হিসাব করা হয়, এখানে মনে রাখতে হবে। It can be calculated either when goods leave the place of production as or they enter the production process. তো এটা কখন হিসাব করা হয়? দুটোভাবে হিসাব করা হয়। একজন প্রডিউসার, তিনি প্রডিউস করার জন্য কিছু কাঁচামাল আনছেন, বিভিন্ন জায়গা থেকে কিছু কাঁচামাল আনছেন, ইনপুট যেটাকে বলা হচ্ছে, আর উৎপাদন হওয়ার পর কারখানায় এই কাঁচামাল উৎপাদন হওয়ার পর সেটা বের করছেন, অর্থাৎ বাজারে ছাড়ছেন। তো দু জায়গায় এইটা হিসেব করা যায় পিপিআই। এইখানে অর্থাৎ এই কাঁচামাল যখন আসছে ইনপুট, এর সময় এই সব দ্রব্যের দাম কতটা বেড়ে গেছে সেটা, আর যখন প্রোডাক্টটা বের হচ্ছে এখান থেকে প্রডিউস হয়ে বের হচ্ছে, তখন এর দাম কতটা পরিবর্তন হয়েছে সেটা বলা হচ্ছে আউটপুট পিপিআই। সিম্পল ব্যাপার, খুব সাধারণ ব্যাপার। যখন কারখানায় বিভিন্ন কাঁচামাল আসছে, বিভিন্ন উৎপাদন হওয়ার জন্য যখন কাঁচামাল আসছে, ধরে নেওয়া যাক এখানে এটা একটা লৌহ ইস্পাত কারখানা, তো সেখানে নানা রকম কাঁচা লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, এটা ওটা সেটা আসবে। তো এই যে আসছে দ্রব্যগুলো, সেই আসার পর সে তার দাম কত থাকছে, আগে কত ছিল, এখন কত পাল্টেছে, কতটা বেড়েছে কমেছে, সেটা ইনপুট পিপিআই, কারণ এটা ইনপুট হচ্ছে। আর আউটপুট হচ্ছে যখন আউটপুট, অর্থাৎ দ্রব্যটা উৎপাদন হয়ে গেল, কাঁচা লোহাটাকে একেবারে ইস্পাত তৈরি করে বের করা হচ্ছে। তো সেই ইস্পাত তৈরি করে বের করা হচ্ছে, তাহলে আগে ইস্পাতের দাম কত ছিল, এখন কতটা পরিবর্তন হয়েছে, এইটাকে বলা হচ্ছে আউটপুট পিপিআই। তো এইভাবে পিপিআইটা হিসাব করা হয়। তো এখানে আউটপুট ইনপুটটা বলা আছে ওই বিষয়টা। তো এটা সেলার পয়েন্ট অফ ভিউ থেকে হিসাবটা করা হচ্ছে। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু অনেকটা কস্ট চেঞ্জ হয়ে যায়, কারণ সেখানে নানা রকম ট্যাক্স বসে তার ওপর। কনজিউমারের কাছে যখন সেই দ্রব্যটা পৌঁছাচ্ছে, প্রডিউসার তো প্রোডাক্ট বের করে দিল, এরপর এটা নানান হাত ঘুরে যখন অ্যাকচুয়াল রিটেল মার্কেটে আসছে, সাধারণ উপভোক্তা সেটা পাচ্ছেন, সেই দ্রব্যটা তার কাছে সেটা অনেক বেশি দাম হয়েছে, কারণ এরপর নানা রকম ট্যাক্স চাপছে। মাঝের যে মানুষগুলো তারা তাদের প্রফিট এর সাথে যুক্ত করছেন। তো এই যে বিষয়টা এতগুলো হাত ঘুরে এখানে এলো, তো সেখানে অনেকটা চেঞ্জ হয়েছে। সেই জন্যই কিন্তু এই প্রডিউসার প্রাইস ইন্ডেক্সটাকে হিসেব করা প্রয়োজন আছে, কারণ এটা একটা বাস্তব চিত্রটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি জিনিসটার দাম কতটা বেড়েছে আর মার্কেটে আস্তে আস্তে তার দামটা কতটা বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টার জন্যই কিন্তু আলাদা করে আবার পিপিআইটা হিসেব করা হয়। এখানে ডাব্লিউপিআই সিপিআইয়ের পার্থক্য দেওয়া আছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল ক্লিয়ারেন্সের জন্য। তো বলা রয়েছে এখানে, ডেফিনেশনে আমি আলাদা করে যাচ্ছি না। পাবলিশিং অফিস, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমি আগেই বলেছি। ডাব্লিউপিআইয়ের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সিপিআইয়ের ক্ষেত্রে কমোডিটিস, গুডস ধরা হয়, শুধু গুডস অ্যান্ড সার্ভিস ধরা হয় সিপিআইতে। ফার্স্ট স্টেজ অফ ট্রানজ্যাকশান তার ধরা হয়, ফাইনাল স্টেজ অফ ট্রানজ্যাকশান অর্থাৎ শেষ পর্যায়ে যখন খুচরো বাজারে আসে তখন সেটা। আর ফার্স্ট স্টেজ অফ ট্রানজ্যাকশান অর্থাৎ একেবারে প্রডিউসারের হাত থেকে যখন পাইকারি মার্কেটে সেটা আসে সেইটা ধরা হয়। হোলসেলার, এটা কনজিউমার। টাইপ অফ কমোডিটি, ইনপুট গুড লাইক মিনারেল, মেশিনারি, বেসিক মেটেরিয়াল, এই পোর্শনটা থাকে। এডুকেশন, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ফুড, বেভারেজ, হাউজিং, মেডিকেল, এগুলো সিপিআইতে থাকে। বেস ইয়ার 2011-12, বেস ইয়ার 2012, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। প্রডিউসার প্রাইস ইন্ডেক্স আর হোলসেল প্রাইস ইন্ডেক্সের মধ্যে কী তফাৎ রয়েছে, তো এটা জানা প্রয়োজন। অ্যাভারেজ প্রাইস চেঞ্জ রিসিভ বাই প্রডিউসার এক্সক্লুডিং দ্য ইনডাইরেক্ট ট্যাক্স। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ প্রডিউসার যখন প্রডিউস করে বের করছেন তখন কিন্তু সেখানে ট্যাক্স চাপছে না, কিন্তু ডাব্লিউপিআই মার্কেটে যখন আসছে সেটা কিন্তু তার উপর ট্যাক্স চেপে যাচ্ছে। তো এইটা বিষয়টা গুরুত্বপূর্ণ হোলসেল প্রাইস ইন্ডেক্সে। আর পিপিআইয়ের সাথে সিপিআইয়ের কি তফাৎ রয়েছে, অ্যাভারেজ প্রাইস যে চেঞ্জ হচ্ছে প্রডিউসারের কাছে সেটা বোঝা যাচ্ছে, আর এখানে কনজিউমার সেই দ্রব্যটার জন্য কত টাকা পে করছেন সেটা বোঝা যাচ্ছে। তো যে বিষয়টা বললাম ওইটাই, যে অনেক হাত ঘুরে আসার পর
দাম স্তর কতটা পাল্টে যাচ্ছে সেটা বিষয়টা হিসাব করা হয়। তো আমরা পুরো চিত্রটা বুঝতে পারবো যে দামটা অ্যাকচুয়ালি কারা বাড়াচ্ছে, প্রডিউসার বাড়াচ্ছে নাকি মার্কেটে বিভিন্ন যাদের হাত ঘুরে আসছে দ্রব্যটা তারা বাড়াচ্ছে, নাকি ট্যাক্স বসার কারণে বাড়ছে, সেই পুরো চিত্রটা বোঝা যাবে যে কাদের জন্য ঠিক কোন জায়গাতে গিয়ে দামটা বাড়ছে। তো এই জন্য এত কিছু হিসাব, এত কিছু মেজারমেন্ট করা হয়। আর কয়েকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, সেটা হচ্ছে কনজিউমার প্রাইসের ইন্ডেক্সের ক্ষেত্রে ডব্লিউপিআইতে যেমন 3টে জিনিসের কথা বললাম, ওয়েটেজ এর ক্ষেত্রে সিপিআইয়ের যে ওয়েটেজ দেওয়া হয় সেটা কী ধরা হয়। 1 নম্বর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, খাদ্যদ্রব্য, কারণ আমরা জানি এটা নিত্য প্রয়োজনীয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার জন্য তার ওয়েটেজটা সবচেয়ে বেশি 45.86, এটা হচ্ছে সিপিআইতে। আর 1 নম্বরে হলো ফুড বেভারেজ। নাম্বার 2 পান, টোবাকো অ্যান্ড ইনটক্সিক্যান্টস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2.38, ওয়েটেজটা কম। আর রয়েছে ক্লদিং অ্যান্ড ফুটওয়্যার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য 6.53%। এগুলো জাস্ট পার্সেন্টেজ ধরে মনে রাখার প্রয়োজন নেই, মোটামুটি কার সব থেকে বেশি কার সব থেকে কম সেটা মনে রাখলেই চলবে। ওই পান, টোবাকো, যে টক্সিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ওয়েটেজ সব থেকে কম মনে রাখতে হবে। ক্লোদিং, ফুটওয়্যারেরও যথেষ্টই কম, কিন্তু সবচেয়ে কম হচ্ছে ওইটা, আর সবচেয়ে বেশি হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ। হাউজিং আছে, হাউজিং পোর্শনে কিন্তু অনেকটাই বেশি 10.07। আর ফুয়েল আর লাইট যেটা ইউজ করা হয় সেটা রয়েছে 6.84। আর রয়েছে মিসলেনিয়াসের ক্ষেত্রে কিন্তু ওয়েস্টেজটা আবার চলে যাচ্ছে 28.3, অর্থাৎ আরও যে অন্যান্য দ্রব্যগুলো হিসাব করা হয়। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে এখানে 6টা বিষয় রয়েছে যেগুলোর ওপর ওয়েটেজটা হিসাব করা হয়। আর একটা বিষয়, এখানে সিপিআইয়ের ক্ষেত্রে কিন্তু রুরাল অঞ্চলে আলাদা বের করা হয়, সেখানে 448টা বাস্কেট অফ আইটেম রয়েছে। আর আরবান অঞ্চলে 460টা দ্রব্য রয়েছে আরবান অঞ্চলে, রুরাল অঞ্চলে, গ্রাম্য অঞ্চলে কিন্তু এই 448টা এবং শহরাঞ্চলে 460টা দ্রব্যতে হিসাব করা হয়। এবং কম্বাইন্ড সিপিআই আবার হিসাব করা হয়, রুরাল আরবান কম্বাইন্ড একটা করা হয়, একটা রুরাল অঞ্চলে বের করা হয়, একটা আরবান অঞ্চলে বের করা হয়, একটা কম্বাইন্ড বের করা হয়, এইভাবে হিসাব করা হয়। এছাড়াও ওই প্রত্যেকটা আলাদা আলাদা অনেক জায়গাতে হিসাব করা হয়, এই আলাদা আলাদা লেবারদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে এটা হিসাব করা হয়। তো মূল কিন্তু 3টে, আরবান, রুরাল আর কম্বাইন্ড সিপিআইয়ের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। বিষয়টা খুব সাধারণ বিষয়, কিন্তু এই যে নানা রকম ইনফরমেশানগুলো রয়েছে এই ইনফরমেশানগুলো কিন্তু আলাদা করে মনে রাখতে হবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।